তোমার ওন ম্যানেজমেন্টের বা ইনফেকশন কন্ট্রোলের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা জিনিস হলো সেটা হলো স্টেরিলাইজেশন। এবং এই স্টেরিলাইজেশনের আগে আমরা একটু জিনিস আলোচনা করি, একটা টার্ম সেটা হলো তোমার অ্যাসেপসিস। হোয়াট ইজ অ্যাসেপসিস? অ্যাসেপসিস জিনিসটা কি? যেটা হলো অ্যাসেপসিস নিয়ে এখন সবচেয়ে বেশি এতে থাকি আমরা, সার্জারিতে সবচেয়ে বেশি আমরা যে জায়গায় আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হলো অ্যাসেপসিস। হোয়াট ইজ অ্যাসেপসিস? তোমরা জানো সেপসিস মানে কি? সেপসিস মানে কন্টামিনেশন অফ মাইক্রো অর্গানিজম, যেটা হয় কন্টামিনেশন, সেটা হলো সেপসিস। আর এর উল্টা যেটা হলো তোমার যেখানে কন্টামিনেশন হবে না, টেকনিক by which the occurrence of infection in an uninfected tissue is prevented, এটা বলে তোমার অ্যাসেপসিস। এই টেকনিকের মাধ্যমে একটা আনইনফেক্টেড টিস্যুতে, যেখানে তোমার তুমি একটা উন্ড করছো, ফ্রেশ একটা উন্ড করছো, সেখানে ইনফেকশন হবে না, সেটাকে যে টেকনিকটা আমরা ইউজ করি এটাকে বলি অ্যাসেপসিস টেকনিক। অ্যাসেপসিস। এবং এই অ্যাসেপসিস টেকনিকে অনেকগুলা তোমার আছে, অনেকগুলা ব্যাপার স্যাপার আছে। তোমরা দেখছো অপারেশন যেটা যখন দেখছো আমরা মাস্ক পরি, তোমার মাথায় গাউন বাকিদেরকে বললে ভালো হয়। হ্যাঁ, বাকিরা সবাই আমি বাদে বাকি সবাই মিউট করতে, কার যদি কোনো কোয়েশ্চেন থাকে সে তখন আনমিউট হয়ে কোয়েশ্চেন করতে হবে। আমার মনে হয় বাকিরা সবাই আনমিউট হয়ে গেলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা অ্যাসেপসিস টেকনিকটা যেটা হলো সেটা দেখো তোমাদের যেটা ওটিতে অপারেশন যেটা তোমরা দেখো আমরা মাস্ক দিয়ে মাথায় করতেছি, গ্লোভস করতেছি, এভরিথিং। এই হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট তুমি ইউজ করতেছো শুড বি স্টেরাইল। এই জিনিসটাই তোমার জিনিসটা যে ইনস্ট্রুমেন্ট এটাকে যেভাবে সেটাকে বলে আমরা তোমার স্টেজ এবং এই প্রসেস নিয়ে আলোচনা করবো আজকে। আমাদের মেইন আলোচনা হলো ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশন। যে ইনস্ট্রুমেন্ট আমরা অটিলাইজেশন যেটা যে ইনস্ট্রুমেন্ট ইউজ করতেছি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো তোমার করা, তোমার ডিকন্টামিনেশন করা, এবং এই ডিকন্টামিনেশনের যে বলা হয় স্টেরিলাইজেশন, এবং সেটা নিয়ে আলোচনা করবো। এবং এই যে অ্যাসেপটিক, এই অ্যাসেপটিক টেকনিক নতুন কিছু না। এই অ্যাসেপটিক তোমার 1800 সেঞ্চুরি সেই সময়, এবং সেখানে কেন তোমার দেখা গেছে যে একটা রোগী যদি তোমার হসপিটালে ইনফেকশন হয়, যে নজোকোমিয়াল যে ইনফেকশনটা হচ্ছে তার কারণে তাই পেশেন্টের মরবিডিটি এবং মর্টালিটি বেড়ে যাচ্ছে। এবং ইট ইজ এ বার্ডেন টু দ্য হেলথ কেয়ার সিস্টেম। এটা একটা পেশেন্ট যে হসপিটালে একটা গলব্লাডার অপারেশন করার পর যদি ইনফেকশন হয়ে যায়, যেখানে সে থাকার কথা 3-4 দিন, সেখানে থাকতেছে 1 মাস, তাহলে এই যে তার ফ্যামিলি, তার জন্য বার্ডেন, তার ফ্যামিলির জন্য বার্ডেন, হেলথ কেয়ার কস্ট বেড়ে যাচ্ছে। এই আমাদের হেলথ কেয়ার সিস্টেমের উপর একটা বার্ডেন হয়ে যাচ্ছে। এই জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট যে পেশেন্টের তোমার অ্যাসেপটিক টেকনিকটা মেনটেন করা যাতে তার ইনফেকশন না হয়। এবং আলটিমেটলি দেখা যায়, আগে দেখা যেত যে হসপিটালে ভর্তি হতে যে নর্মাল পেশেন্টরা যেগুলো ডেলিভারি হইতো, তার 25% পেশেন্ট মারা যেত ডিউ টু তোমার ইনফেকশন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এটা প্রিভেনশন করার জন্য অ্যাসেপটিক টেকনিক আসছে। তুমি শুধু আমাদের নট অনলি ইন সার্জারি, তুমি মেডিসিনে চিন্তা করে একটা আইপি অ্যাসেপটিক টেকনিকে যদি আইপি দাও, তাহলে এখানে তোমার ব্যাকটেরিয়া হবে, পেশেন্ট সেপ্টিসিস হয়ে যেতে পারে। এটা ইউনারি ক্যাথেটার, একটা ইউনারি ক্যাথেটার যখন তুমি দিবা একটা পেশেন্টকে, এখানে তোমার ক্যাথেটার মেবি সোর্স অফ ইনফেকশন টু ইনেট ইনফেকশন, এটা মেবি সোর্স অফ ইনফেকশন। এই যে ইনেট ক্যাথেটার যখন তুমি ইন্ট্রোডিউস করবা, ইট শুড বি ইন অ্যাসেপটিক টেকনিক, এবং ক্যাথেটারটা শুধু হইতে হবে স্টেরাইল। এই ইউনারি ক্যাথেটার যেটা, সেটা হোক, সেটা অন্য যে কোনো ডিপার্টমেন্টে হোক, শুধু অ্যাসেপটিক টেকনিক অনলি নট ইন দ্য সাইড, অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রেও তোমার ইম্পর্টেন্ট, মেডিসিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, আইবি দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে, এইসব জায়গায় তোমার অ্যাসেপটিক টেকনিক বা স্টেরিলাইজেশন জিনিসগুলো তোমার ইম্পর্টেন্ট। পেশেন্টের সোর্স অফ কন্টামিনেশন একটা হলো আমরা যারা আমাদের কাছে সার্জিক্যাল ইকুইপমেন্ট, আমরা আজকে আলোচনা করবো স্টেরিলাইজেশন, সার্জিক্যাল ইকুইপমেন্ট, সেটা এখন
ইট ইজ এই সার্জিক্যাল কন্টামিনেশন না হয় প্রসিডিউরটা দেব সেটা বলা হয়েছে, এটা নিয়ে আজকে আমার ডিকন্টামিনেশন ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এনভায়রনমেন্ট একটা অপারেশন থিয়েটার যখন তুমি এই বাতাসটা থাকতে হবে রিলেটিভলি তোমার লেস, তোমার ব্যাকটেরিয়াল কাউন্ট কম থাকতে হবে, তার থাকতে হবে তোমার লিনিয়ার ফ্লো। এখানে পার্টি তোমার যে এয়ার কন্ডিশনার ইউজ হয় সেখানে তোমার আলট্রা ফিল্ট্রেশন থাকতে হবে থেকে যেতে সেই এয়ার পারে। তোমার যেটা আছে পার্সোনাল পাবলিকের মুভমেন্ট কমাই দিতে হবে, যাতে যত বেশি মানুষ যত বেশি ক্রাউডিং দ্যার চান্স অফ ইনফেকশন তত বেশি। জিনিসগুলো অপারেশন এনভায়রনমেন্টটা তোমার করতে হবে, এখানে দ্যার ইজ চান্স অফ কন্টামিনেশন ফ্রম অপারেশন। একটা হলো গিয়া পেশেন্ট ইটসেলফ সোর্স অফ ইনফেকশন। পেশেন্টের যদি স্কিনে আমরা ইনসিশন দেবো, এই জায়গায় যদি আমরা না করি ঠিক মতো যদি প্রিপারেশন না করি, তাহলে এই ফ্লোরাসটাতে তোমার অর্গানিজম ঢুকে গিয়ে তোমার ইনফেকশন হতে পারে। তাহলে এতগুলো জিনিস আমাদের অ্যাসেপ্টিক টেকনিকে চিন্তা করতে হবে। আর আমরা যেসব এই অ্যাসেপ্টিক্সের জন্য আমরা যেসব জিনিস আমরা প্রিয় করি, কি করি, কিছু নন স্টেরাইল ব্যারিয়ার আমরা কিছু ব্যারিয়ার করি যাতে অ্যাসেপ্টিক টেকনিকটা ইয়ে করা যেত। কি ব্যারিয়ার করি? একটা হলো যেহেতু আমরা অনেক ক্যাপ করি নন স্টেরাইল, ক্যাপ করে আসি, ফেস মাস্ক পরি, অনেক সময় লেগে তোমার প্রিপারেশন অফ দা সার্জন, আমরা যে হাতটা ধুই, হ্যান্ড ওয়াশ করি, সার্জন স্কিন গুলো আমরা ইয়ে করি, দিস ইজ একটা নন স্টেরাইল তোমার টেকনিক ব্যারিয়ার। আর স্টেরাইল ব্যারিয়ার কি? আমরা স্টেরাইল গ্লোভস পরতেছি, স্টেরাইল গাউন পরতেছি, ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ করতেছি সেগুলো স্টেরাইল, অপারেশন ফিল্টার আমরা চাইতেছি রিলেটিভলি স্টেরাইল, গাউন টাউন টেপিং করে আমরা অপারেশন ফিল্টার আমরা স্টেরাইল রাখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এতক্ষণ যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম যে স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশন, হোয়াট ইজ ডিসইনফেকশন আর হোয়াট ইজ স্টেরিলাইজেশন, দুইটার মধ্যে পার্থক্যটা কি আর দুইটা জিনিসটা কি? ডিসইনফেকশন হলো গিয়া তোমার the process is intended to kill or remove pathogenic bacteria with the exception of bacterial spores. যেহেতু এখানে একটা জিনিস আমরা ইয়ে করছি, উইথ দ্য এক্সেপশন অফ ব্যাকটেরিয়াল স্পোর্স। আলটিমেটলি ডিসইনফেকশন যেটা করা হয়, ইট ইজ তোমার রিডিউসিং দ্য নাম্বার অফ ভায়াবল প্যাথোজেন যেগুলো মাইক্রোঅর্গানিজম আছে সেইখানে সেটাকে তোমার কমায় নিয়ে আসে। তো ভায়াবল এটা তোমার সার্ফেসের মধ্যে ইনস্ট্রুমেন্টের মধ্যে ভায়াবল যে মাইক্রোঅর্গানিজম সেগুলো কমায় নিয়ে আসা হচ্ছে। এটা একটা তোমার একটা কমপ্লিটলি তোমার ব্যাকটেরিয়া ফ্রি না, এবং এটা তোমার স্পোর অফ তোমার ইয়ে হয় না, যে ডিসইনফেকশন করলে স্পোর মারা যায় না। এবং স্পোর বিয়ারিং কিছু অর্গানিজম টিটেনাস, যেটা খুব ইম্পর্টেন্ট। আগে যেটা হলো টিটেনাস যেগুলা তোমার আসলে এটা তোমার টিটেনাস কিছু ভেরি তোমার ইম্পর্টেন্ট, তোমার আগে অনেক সময় আমরা এখন এগুলো কমে গেছে। আগে আমরা অনেক সময় দেখছি যে একটা অপারেশন হওয়ার পর পেশেন্টের 3-4 দিন পর টিটেনাস ডেভেলপ করছে, এবং সেই জিনিসগুলো আজকে এখন কমে আসছে অনলি ফর দ্য ইউজ অফ দিস তোমার স্টেরিলাইজেশন। বিভিন্ন তোমার আমরা স্টেরিলাইজেশনের বিভিন্ন প্রসিডিউর আমরা যেগুলো টেকনিকগুলো ইউজ করি, এর কারণে এই জিনিসগুলো এখন থেকে কমে আসছে। আগে এক সময় আজ থেকে 20 বছর 25 বছর আগে টিটেনাস একটা ভয়ঙ্কর একটা জিনিস ছিল, যে অপারেশন করার পর পেশেন্টের টিটেনাস ডেভেলপ করছে, পুরা হসপিটাল তোমার এগুলো ওয়ার্ড পরিষ্কার করো, অটি পরিষ্কার করো, এইগুলা একসময় একটা ইয়ে ছিল। কিন্তু এখন এইসব ভেরি রেয়ারলি, এগুলো পাওয়াই যায় না। তাহলে আমরা কেন হচ্ছে এটা আমরা প্রপার স্টেরিলাইজেশন করতে পারতেছি বলে। তাহলে ডিসইনফেক্টেন্ট কখনো তোমার ডিসইনফেকশন কখনো আর কমপ্লিট স্টেরিলাইজেশন দিবে না এবং কমপ্লিট তোমার ব্যাকটেরিয়া ফ্রি করবে না, এবং এখানে তোমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা স্পোর এগুলা কিল হবে না ডিসইনফেকশন দ্বারা। এবং ডিসইনফেকশনের কিছু ক্লাসিফিকেশন আছে, লো আছে, ইন্টারমিডিয়েট আছে, হাই আছে, এইগুলো আমরা খুব একটা আলোচনা করব না। আমরা চলে আসতেছি যে তোমার নেক্সট যেটা গিয়া স্টেরিলাইজেশন। হোয়াট ইজ স্টেরিলাইজেশন? স্টেরিলাইজেশন লিখে তোমার এটা পার্থক্যটা কি? ডিস্ট্রাকশন অফ অল ভায়াবল যত মাইক্রো অর্গানিজম আছে সব কিছু হয়ে যাবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে, ইনক্লুডিং স্পোর্স, ভাইরাস, মাইক্রো ব্যাকটেরিয়া। এখানে আরেকটা জিনিস তোমরা উল্লেখ করতে পারো, ডিস্ট্রাকশন এবং যদি হয় আরেকটা হলো তোমার রিমুভাল হইতে পারে। কারণ আমরা কিছু একটা ফ্লুইড অনেক সময় আমরা সব ব্যাকটেরিয়া ডিস্টার্ব করতে ফ্লুইড করা হয়, ফিল্ট্রেশন ওয়ান অফ দ্য প্রসিডিউর অফ স্টেরিলাইজেশন। সেখানে কি করা হয়, ফিল্ট্রেশনকে ফিল্টার রাখা হয়, ফিল্টারে যে ব্যাকটেরিয়া আছে এগুলা সরায় দেয়, ফ্লুইড থেকে ব্যাকটেরিয়া গুলা সরায় দেয়।
এখানে তোমার নট অনলি ডিস্ট্রাকশন, ইলিমিনেশন, সরাই দিব দা মাইক্রোটা। তাইলে যেটা যেটা একটা এক্সাম্পল আমি সিচুয়েশন ওয়ান অফ দা প্রসিডিউর অফ স্টেরিলাইজেশন ওয়্যার দ্য অর্গানিজম আর এগুলো আমরা ফিল্টার মাধ্যমে এগুলা সরাই দেই আমরা। আচ্ছা, এবং তোমার যেটা হলো স্টেরিলাইজেশনে একটা বড় ইম্পর্টেন্ট জিনিস হলো probability of single microorganism on 1 million centimeter তোমার theoretical কথাবার্তা। তোমার একটা বায়াবল মার্কার 1 মিলিয়ন আইটেম এটা এখানে তোমার আমরা স্টিচ জানতে পারি যে কাঁচি যেগুলো কাজে পারে, এগুলো যদি 1 মিলিয়ন যদি আইটেম থাকে তার মধ্যে একটা বায়াবল মাইক্রোঅর্গানিজম এখানে ইউজুয়ালি প্রবাবিলিটি একটা 1 মিলিয়ন আইটেমের মধ্যে একটা মাইক্রোঅর্গানিজম মে প্রেজেন্ট থাকতে পারে। স্টেরিলাইজেশনে আলটিমেটলি স্টেরিলাইজেশনে কোনো ইউজুয়ালি কোনো অর্গানিজম থাকার কথা না, একটা অর্গানিজম থাকার কথা না, এবং ইট ইজ অনলি অ্যাপ্লাইড টু ইকুইপমেন্ট। তুমি একটা ইকুইপমেন্ট করবে, স্টেরিলাইজেশন আমার বডি তুমি স্টেরিলাইজ করতে পারবে না, পেশেন্টের স্কিন তুমি স্টেরিলাইজ করতে পারবে না, ইট ইজ অনলি তোমার ইউজ ফর ইকুইপমেন্টস। Also disinfectant it is also used for objective তোমার innate objectives। disinfection তুমি আমার শরীরে disinfection মানে তোমার লিভিং তোমার তোমার বডিতে কোনো disinfection না, লিভিং বডিতে আমরা যেটা ইউজ করি অ্যান্টিসেপটিক সলিউশন ইউজ করি, not disinfectant only in তোমার innate objects, যেগুলো তোমার ডেড অবজেক্টস যেগুলা তোমার নন লিভিং অবজেক্টস, সেখানে আমরা ডিসইনফেক্টেড ইউজ করি, স্টেরিলাইজেশন নন লিভিং অবজেক্টস ইউজ করা হয়। আর অ্যান্টিসেপটিক যে সলিউশন এগুলো করা হয়, এটা কোন জায়গায় করা হয়? অ্যান্টিসেপটিক করা হয় অনলি লিভিং, যে আমার বডি আমার শরীরে পভিডিন আয়োডিন দিয়ে যখন আমি টেপিং পেইন্টিং করি, সেটা হলো তোমার আমি অ্যান্টিসেপটিক সলিউশন ইউজ করব। ডিসইনফেকশন নট ইন দ্য লিভিং বডি, স্টেরিলাইজেশন নট ইন দ্য লিভিং বডি, বাট অ্যান্টিসেপটিক সলিউশন ইন দ্য লিভিং বডি। এই জিনিসটা বুঝতে হবে তোমাদের। আচ্ছা, এখন ডিসইনফেকশনের আরেকটা জিনিস, সেটা হলো ডিসইনফেকশন মেথড কি কি আছে। আমরা দুই ভাবে ডিসইনফেকশন করতে পারি। একটা হলো তোমার হিট টলারেন্ট আইটেম যেগুলো আছে, সেগুলোকে আমরা তোমার করতে পারি ময়েস্ট হিট দিয়ে করতে পারি। কেমিক্যাল আছে যেটা গ্লুটালডেট 2% গ্লুটালডেট এটা আছে তোমার, এটা তোমার ফ্লেক্সিবল এন্ডোস্কোপ এগুলো আমরা করতে, যেটা আমরা অপারেশন যেটা দেখবা তো আমরা ল্যাপারোস্কোপি ইনস্ট্রুমেন্ট সেগুলো আমরা তোমার গ্লুটালডেট দিয়ে আমরা তোমার ডিসইনফেকশন করি। আরো আছে তোমার ক্লোরিন ডাইঅক্সাইড আছে, সুপারঅক্সিডাইজ ওয়াটার আছে, অনেকগুলো আছে। আসলে এখন স্টেরিলাইজেশনের মেথড কি কি আছে। মেথড অফ স্টেরিলাইজেশন এটা তোমাদের ইয়েতে পড়ছো, মাইক্রোবায়োলজিতে পড়ছো তোমরা, আবার আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। মেথড অফ স্টেরিলাইজেশন কি কি আছে? মেথড অফ স্টেরিলাইজেশন আছে তোমার ফার্স্ট হলো একটা ফিজিক্যাল মেথড এন্ড কেমিক্যাল মেথড। শোনা যাচ্ছে তো? জি স্যার। শোনা যাচ্ছে? কারো কোনো কোয়েশ্চেন মাঝখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, কোনো অসুবিধা নাই। কারণ আজকে 15 মিনিট, আমরা আরো আস্তে আস্তে আরম্ভ করতে পারতাম, 15 মিনিট আমাদের লস হয়ে গেছে টেকনিক্যাল ইয়েতে। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমার মনে হয় স্টাইলিশনে খুব বেশি কিছু নাই, পড়াশোনা কিছু নাই, কয়েকটা জিনিস স্টাইলিশনে যে তোমাদের পরীক্ষাতে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়। যেমন মনে করো যে তোমার একটা অপারেশন জিজ্ঞেস করা যায়, অ্যাপেন্ডিসেক্টমি কি দিয়ে এটা করা হয়, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, এটা লাগলো। অথবা তোমার যে ফাইনাল প্রফের সময় তোমার ইয়েতে থাকে কিছু কি করে এটা যে অস্পিতে ইনস্ট্রুমেন্ট থাকে লাস্টের দিকে লেখা থাকে হাউ উইল স্টেরিলাইজ দা ইনস্ট্রুমেন্ট, তুমি কিভাবে এই ইনস্ট্রুমেন্টটা স্টেরিলাইজ করবা। থাকতে পারে যে সরি স্যার আমরা মাইক্রোবায়োলজি পড়ি নাই এখন। ও আচ্ছা, মাইক্রোবায়োলজি আমাদের তো এটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে অনেক সময় ইয়েতে জিজ্ঞেস করে তোমার এই জন্য তাকে এরকম থাকে যে তোমার যে একটা ইনস্ট্রুমেন্ট থাকলে, যেমন তোমার ফাইনাল প্রফে তোমার অস্পিতে একটা ডিভার্স ডিটেক্টর একটা জিনিস আছে, ডিভার্স ডিটেক্টর যেটা আমরা অ্যাবডোমিনাল ওয়াল ডিটেক্ট করি, অথবা রাইট অ্যাঙ্গেল ডিটেক্টর আছে, এটা দিয়ে কইলো হোয়াট ইজ দিস, হাউ উইল স্টেরিলাইজ দ্য ইনস্ট্রুমেন্ট, তুমি এই ইনস্ট্রুমেন্টটা কিভাবে স্টেরিলাইজ করবা। এটা তোমাকে একটা ইয়ে থাকতে পারে, তাহলে তোমার এখানে একটা কোয়েশ্চন। অথবা তোমার থাকতে পারে যে প্রিন্সিপল অফ দিস
প্রসেস অফ তোমার স্টেরিলাইজেশন। এই যে তুমি যেভাবে স্টেরিলাইজ করতে যে প্রসেসটার নাম বলছো, এটা প্রিন্সিপল কি, এইভাবে তোমার কোয়েশ্চেন থাকবে এবং এটা বাইবাতে জিজ্ঞেস করা হয় এবং তোমার ইয়েতে জিজ্ঞেস করা হয়, কি কয় তোমার অস্পিতে এটা আসবে সময়। তাহলে এটা স্টেরিলাইজেশনের এই জিনিসগুলা কয়েকটা জিনিস তোমার বেসিক প্রিন্সিপাল জানতে হবে। আর আরেকটা জিনিস সেটা জানতে হবে তোমার অপারেশন থিয়েটারে তোমার এটা খুব ইম্পর্টেন্ট যে কোন ইনস্ট্রুমেন্ট কিভাবে তুমি স্টেরাইজ করবা, এটা তোমার জানা দরকার। যেহেতু যারা সার্জন হবা বা যেমনি যারা অথবা তোমার একটু আগে বলছি যে মেডিসিন বা গাইনি যারা পড়বে তাদের রেসেপটিক টেকনিক বা স্টেরিলাইজেশন এগুলো সবাই জানতে হবে। কারণ গাইনিতে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, মেডিসিনে আইবি ক্যানুলা দেওয়া হচ্ছে এবং আইবি ক্যানুলা যদি তোমার এটা দিয়ে কন্টামিনেটেড যে আইবি ক্যানুলা ঢুকানো হয়, তোমার শরীরে আইবি ক্যানুলা ঢুকানো হয়, তো সরাসরি ব্লাডে তোমার ব্যাকটেরিয়া চলে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো তোমার আমাদের সবাইকেই জানতে হবে। তবে কিছু বেশি কিছু নাই তোমাদের, যে আমরা অল্প সময়ের মধ্যে, যদি সময় 15 মিনিট চলে গেছে, আমরা আশা করি অল্প সময়ের মধ্যে আমরা মোটামুটি সবকিছু টাচ করতে পারবো। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে sterilization, আমরা বলছিলাম যে কোনো তোমার অল ভায়াবল মাইক্রোঅর্গানিজম ইনক্লুডিং স্পোর কোনো কিছু থাকবে না, আমরা অল কিল্ড বা রিমুভ অল ভায়াবল মাইক্রোঅর্গানিজম ইনক্লুডিং স্পোর্স, এগুলো সব কিছু আমরা তোমার আলটিমেটলি সেটা কোনো থিওরিটিক্যালি কোনো অর্গানিজম থাকবে না এখানে এই সারফেসে। আচ্ছা, তাহলে এখন কি কি মেথড আছে যেভাবে আমরা কোনো তোমার ইনস্ট্রুমেন্ট বা কোনো জায়গা কোনো কিছু তোমার আইবি ক্যানুলা বা কেতেটা আমরা স্টেরিলাইজ করতে পারি, কি কি মেথড আছে? একটা আছে হিট আছে, একটা আছে তোমার এটা ফিজিক্যাল হিট এন্ড ইরাডিয়েশন, একটা আছে কেমিক্যাল, সেটা হলো গ্যাসাস এন্ড লিকুইড, এটা লাগে কেমিক্যাল মেথড। তাহলে দুইটা মেথড, একটা লাগে ফিজিক্যাল মেথড এন্ড দেন অ্যানাদার ওয়ান ইজ কেমিক্যাল মেথড, দুইটা মেথড। এখন আসলে তোমার হিট দিয়ে যেটা হয় এটা লাগে স্টিম, এটা সবচেয়ে কমনলি ইউজ করি আমরা, সবচেয়ে কমনলি ইউজ করি। স্টিম কেন ইউজ করি একটু পরে তোমাদের সাথে এটা নিয়ে আমি আলোচনা করবো যে আমরা কেন স্টিমটা কেন আমরা সবচেয়ে বেশি ইউজ করি। স্টিম ফর তোমার স্টেরিলাইজিং অফ দা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস আমরা কেন স্টিম ইউজ করে আলোচনা করবো। দুই নম্বরে ময়েস্ট হিট, আলটিমেটলি ময়েস্ট হিটে তোমার কখনো তোমার যে বয়েলিং এ কখনো তোমার কোনো জিনিস স্টেরিলাইজ হয় না, কারণ বয়েলিং এর কোনো গ্যারান্টি দিতে পারে না যে কিল দা অল দা মাইক্রোঅর্গানিজম তোমার বয়েলিং এ যে কিল হয়ে যাবে তার কোনো তোমার এটা গ্যারান্টি দিতে পারে না। কারণ বয়েলিং আমরা জানি টেম্পারেচার সাধারণত বয়েলিং এ কত থাকে, বয়েলিং পয়েন্ট ইউজুয়ালি 100°C টেম্পারেচার। 100°C টেম্পারেচার অনেক তোমার মাইক্রোঅর্গানিজম আছে যেগুলো তোমার বা স্পোর আছে যেগুলো স্পেশালি স্পোর, অনেক সময় এটা তোমার স্পোর কিল হয় না 100° টেম্পারেচারে। আরেকটা আছে তোমার ড্রাই হিট, হট এয়ার ওভেন, এগুলা তোমার কিছু ইনস্ট্রুমেন্ট আছে ড্রাই হিট দিয়ে আমরা করি আমরা। এটা সাধারণত তোমার কিছু মানে ফেব্রিক্স রাবার প্লাস্টিক এগুলা ড্যামেজ হয়ে যায় ড্রাই হিটে, এইগুলা বাদে আদার কিছু ইনস্ট্রুমেন্টস আছে সেগুলো আমরা ড্রাই হিট দিয়ে তোমার স্টেরিলাইজ করতে পারি। নেক্সট অন তোমার ইরাডিয়েশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। ইরাডিয়েশন তো যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, তোমার লাখ কয়েক মিলিয়ন ক্যাথেটার একসাথে তোমার ইয়ে করছে, বা ইন্ডাস্ট্রিতে তোমার 1 মিলিয়ন ক্যাথেটার একসাথে তোমার প্রডিউস হচ্ছে এবং সেটা একসাথে স্টেরিলাইজ করবে, দেখো তোমার এটা গামা রে যেটা আছে চেম্বার সেখানে ঢুকা দিবে একসাথে। তাহলে এটা ইন্ডাস্ট্রিয়াল যে প্রসিডিউর আছে সেখানে তোমার এগুলা ভেরি ইম্পর্টেন্ট, যে তোমার গামা ইরাডিয়েশন, আলট্রাভায়োলেট লাইট, এগুলো তোমার ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিউর, এগুলোতে তোমার আইবি ক্যানুলা ক্যাথেটার এগুলো তোমার যেগুলো আছে এগুলো তোমার সরাসরি কিছু প্রস্থেটিক তোমার ম্যাশ প্রস্থেটিক যেগুলা তোমার ইয়ে আছে ইনস্ট্রুমেন্ট প্রস্থেটিক যেগুলা ইকুইপমেন্টস আছে যেমন ম্যাশ ইউজ করি আমরা, এগুলা ইউজ করি হার্নিয়াতে, এগুলো তোমার করে কি এই যে তোমার ইরাডিয়েশন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, তারা যখন প্রোডাকশন হওয়ার পরে এটা তোমার ইরাডিয়েশনের ইয়েতে পাঠাই দিল, কামারের এটা পাঠাই দিল এবং এটা স্টেরিলাইজ হয়ে গেলো, এক জায়গায় গিয়ে এটা জমা হয়ে গেলো। তাহলে এটা তোমার ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিউরে তোমার এটা ইয়ে করা হয়। আরেকটা হলো তোমার কেমিক্যালে আসে তোমার গ্যাসিয়াস আছে আর লিকুইড আছে। গ্যাসিয়াসে কি আছে? ইথিলিন অক্সাইড, ফর্মালডিহাইড এন্ড বিটা প্রোপায়োলেকট্রন, এগুলো অনেক সময় আমরা মেইনলি দুটা ইউজ করি, ইথিলিন অক্সাইড এন্ড ফর্মালডিহাইড ইউজ করা হয়, এটা তোমার গ্যাসিয়াস এজেন্ট। এরপর লিকুইড কি আছে? অ্যালকোহল, এটা ইম্পর্টেন্ট। অ্যালকোহল ইউজ করা সাধারণত খুব বেশি ইউজ করা হয় না, কিন্তু ইম্পর্টেন্টলি যেটা ইউজ করা হয় এটা হলো অ্যালডিহাইড। আমরা দেখবা তো অপারেশন থিয়েটারে দেখবা যে আমরা যে ল্যাপারোস্কোপিক যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা স্টেরিলাইজ করি, যেটা তোমার ফ্লেক্সিবল ফাইবার অপটিক যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি, এটা করি নিউট্রালডিহাইড দিয়ে আমরা স্টেরিলাইজ করি। নিউট্রালডিহাইড কত এটা জিজ্ঞেস করে তুমি কোন ল্যাপারোস্কোপিক লিস্ট একটু দেখছো কিনা? হ্যাঁ দেখছি স্যার। কি দিয়ে করা হয়? এটা দিয়ে এই যে তোমার
ইনস্ট্রুমেন্ট যেগুলা সেটা কিভাবে তোমার স্টেলাইজ করে, তখন এটা করে কিভাবে গুটাল, এটা পরীক্ষা অনেক সময় বাইবাতে জিজ্ঞেস করে গুটাল ডিহাইড। আদার্স আছে তোমার ক্লোরোসিডিন আছে, তোমার ফেনল আছে, আদার তোমার লিকুইড আছে, এটা দিয়ে তোমার করা যাইতে পারে। তাহলে দিস আর দ্য মেথডস অফ স্টেরিলাইজেশন, ফিজিক্যাল এন্ড কেমিক্যাল। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টলি যে দুইটা আমরা হসপিটাল সেটিং এ করি, একটা তোমার স্ট্রিম এন্ড আদার ওয়ান ইজ তোমার লিকুইড। লিকুইডের মধ্যে অ্যালডিহাইড। আর ইন্ডাস্ট্রিতে যেটা করা হয় রেডিয়েশন এবং গ্যাস আছে ইথিলিন অক্সাইড, এই দুইটার গ্যাস তোমার লার্জ স্কেল অনেকগুলা ইনস্ট্রুমেন্ট হাজার হাজার প্রোডাক্ট একসাথে যখন করা হয় তাহলে এই দুটা করা হয় সব ইউজুয়ালি তোমার ইথিলিন অক্সাইড এবং গামা ইরাডিয়েশন। তাহলে দিস আর দ্য মেথডস। এখন আসো তোমার এক নম্বর যেটা আমরা বলছিলাম স্টেরিলাইজেশন বাই হিট। স্টিম, স্টিম হলো স্টিম বা দেখো স্টিম আন্ডার কেন তার প্রিন্সিপলটা কি স্টিমের? স্টিম আন্ডার প্রেসার it is a higher temperature than boiling water and final temperature is directly related to the pressure. যত তুমি প্রেসার বাড়াবা টেম্পারেচার তত বাড়বে। তুমি এটা যখন একটা তোমার ক্লোজ একটা কেভিটির ভিতর যখন প্রেসার বাড়ায় দিয়ে যখন তোমার হিট বাড়ায় দিবা তখন লেগা যখন প্রেসার বাড়ায় দিবা তখন ওয়াটারের বয়েলিং পয়েন্টটাও বেড়ে যাবে। তোমরা ফিজিক্সে পড়ছো, যখন তোমার যত প্রেসার বাড়বে তার বয়েলিং পয়েন্ট বাড়বে। তোমার দেখছো পাহাড়ের উপর আমরা ফিজিক্সে পড়ছি, পাহাড়ের উপর ভাত পাক করতে কি হয় সময় লাগে, কারণ এখানে প্রেসার কম থাকার ফলে তোমার বয়েলিং পয়েন্টও তার কমে যায়। এই জন্য যত বেশি প্রেসার তত বেশি তোমার টেম্পারেচার। যেটা বেশি টেম্পারেচার পাইতে হলে তোমার প্রেসার বাড়াইতে হবে। এবং instrument can be cleaned and reliably sterilized by autoclaving. Autoclave যে তুমি reliably sterilize করে, তুমি এটা reliable, যে আমি একটা autoclave is a reliable তোমার methods of sterilization. 2 নম্বর, ওয়াটার যখন তুমি যে ওয়াটার যখন তোমার ওয়াটার and molecule in steam, নরমালি ওয়াটার এবং ওয়াটার মলিকুল যখন স্টিমে থাকে তখন তার লগে তোমার মোর এনার্জি থাকে, মোর এনার্জি টু পেনিট্রেট। স্টিমের কি নরমাল বয়েলিং ওয়াটারের চেয়ে স্টিম ওয়াটার যেটা আছে সেটা পেনিট্রেটিং পাওয়ার বেশি, যদি কোনো জায়গায় পেনিট্রেট করতে পারতেছে খুব বেশি। এবং সেটা যখন স্টিম যখন তোমার যখন হয় ঠান্ডা হয় তখন প্রচুর লেটেন্ট হিট ডিভাইড করে, প্রচুর লেটেন্ট হিট। যখন এটা তোমার ঠান্ডা হয়ে যাচ্ছে তখন এই লেটেন্ট হিট যেটা আছে সেটা লেটেন্ট হিট এটা ডিভাইড করতেছে। ফলে দিস আর ইফেক্টিভ মেথড অফ স্টেরিলাইজেশন তোমার স্টিম আন্ডার প্রেসার, যেটাকে আমরা বলি অটোক্লেভ এবং অটোক্লেভিং। আমরা যেটা টেকনিক যেটা আছে সেটা অটোক্লেভিং। এটা নিয়ে তোমাকে প্রায় সময় জিজ্ঞেস করবে, যে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে অথবা ইয়েতে জিজ্ঞেস করতে পারে, অথবা হসপিটালে জিজ্ঞেস করতে পারে প্রিন্সিপল অফ অটোক্লেভিংটা কি। প্রিন্সিপল অফ অটোক্লেভিং যে আমরা এখানে প্রেসার বাড়ায় দিচ্ছি, প্রেসার বাড়ায় দেওয়ার ফলে তার ইয়েটা বেড়ে যাচ্ছে, তোমার বয়েলিং পয়েন্টটা বেড়ে যাচ্ছে। 2 নম্বর যখন আমরা স্টিম যখন ওয়াটারে যখন আমরা স্টিম করে ফেলতেছি ইট হ্যাভ মোর পেনিট্রেটিং পাওয়ার। 3 নম্বর লাগে যখন এটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন ইট লিবার্স মোর লেটেন্ট এনার্জি। হিট প্রচুর হিট সে লিবার্ট করতেছে এবং সেটা হলো কি তোমার অল ব্যাকটেরিয়া ইনক্লুডিং ভাইরাস, হেপাটাইটিস বি, কিছু সিস্ট স্পোর্স, ক্লোস্ট্রিডিয়াম টেরানি, ক্লোস্ট্রিডিয়াম পারফেঞ্জেস বাই অটোক্লেভিং। তাহলে অটোক্লেভ আমার কতক্ষণ? তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো সময় তোমার যে ইয়ে করতে হইলে যে কোন জিনিস স্টেরিলাইজেশনে কিছু ফ্যাক্টর ইম্পর্টেন্ট আছে, যে কোন স্টেরিলাইজেশন যেভাবে তুমি স্টেরিলাইজ করো, আল্ট্রাভায়োলেট দিয়ে স্টেরিলাইজ করো, আর তুমি তোমার স্টিম আন্ডার প্রেসার দিয়ে করো, আর কেমিক্যাল দিয়ে করো, প্রত্যেক জিনিসে একটা স্টেরিলাইজেশনের একটা বেসিক প্রিন্সিপল আছে। একটা হলো কন্টাক্ট টাইম। তুমি কতক্ষণ এই ইনস্ট্রুমেন্টটা এই স্টিমের সাথে কন্টাক্টে থাকবে অথবা কেমিক্যাল তোমার নিউট্রালিটির সাথে থাকবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো কন্টাক্ট টাইম। 2 নম্বর লগিয়া পিএইচ অফ দা তোমার এই যে ইনস্ট্রুমেন্ট রেগুলার যদি পরিষ্কার করা যদি না হয়, এটা তোমার ইনস্ট্রুমেন্টের কিছু জিনিস পরিষ্কার করে তোমার অটোক্লেভ করাইতে হবে। ইনস্ট্রুমেন্টে যদি তোমার অর্গানিক ম্যাটার থাকে
এরপরে তোমার টেম্পারেচার, যে তুমি টেম্পারেচারটা যে টেম্পারেচার দিচ্ছ সেটা কতটুকু টেম্পারেচার দিচ্ছ সেটা ইম্পর্টেন্ট, এবং তোমার কোন মাইক্রো অর্গানিজম আছে, নাম্বার অফ মাইক্রো অর্গানিজম কি আছে, এবং তুমি কোন জিনিসটা স্টেরিলাইজ করতেছো সেটা ইম্পর্টেন্ট। তুমি কি রাবার মেটেরিয়াল ইউজ করতেছো, প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তুমি এয়ারে দাও, তোমার সরাসরি আগুনে দাও, তুমি তোমার হিটে দাও, তাহলে প্লাস্টিক মেটেরিয়াল তোমার নষ্ট হয়ে যাবে। তাহলে এই কিছু জিনিস বুঝতে কোন মেটেরিয়াল তুমি স্টেরিলাইজ করতেছো সেটা লোক একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমাদের যেটা ইম্পর্টেন্ট, তাহলে স্টিমে আমরা যে স্টেরাইজ করতেছি আমরা কন্টাক্ট টাইম কতটুকু হবে, টেম্পারেচার কতটুকু হবে সেটা একটু আমরা দেখে নিই অটোক্লেভিং এ। তোমার অটোক্লেভিং এর ক্ষেত্রে সেটা আমার কন্টাক্ট টাইম কতটুকু হবে এবং প্রেসার কত হবে আমরা দেখে নিই। তাহলে প্রেসারটা, টেম্পারেচার, কন্টাক্ট টাইম শুড বি 134 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা টেম্পারেচার দেই for only 30 minutes, কিন্তু আমরা সাধারণত যেটা করি টেম্পারেচার শুড বি 121 ডিগ্রি সেলসিয়াস এবং তোমার 15 পাউন্ড প্রেসার দিয়ে আমরা করি 15 মিনিট। ইউজুয়ালি আমরা এই এটা ইউজ আমাদের যেটা হসপিটাল সেটিং এ আমরা সেটা সাধারণত এটা ইউজ করি। কত ডিগ্রি সেলসিয়াস, 121 ডিগ্রি সেলসিয়াস, 15 পাউন্ড তোমার পার ইঞ্চ তোমার পার স্কয়ার ইঞ্চে আমরা যে প্রেসারটা দেই ফর 15 minutes. This is the তোমার autoclaving এর ideal temperature and pressure and contact time. Contact, this is the 15 minutes is contact time. গুটাল লিহেট যদি দাও, গুটাল লিহেটের সাধারণত আমরা কন্ট্যাক্ট টাইম সাধারণত আমরা আধা ঘন্টা ধরি, মানে এক একটা জিনিসের কন্ট্যাক্ট টাইম ইজ তোমার এক এক রকম। এখন তোমার ইয়েতে আলট্রাভায়োলেটে তার কন্ট্যাক্ট টাইম আছে, তোমার ইথিলিন অক্সাইড তোমার ইনস্ট্রুমেন্ট কতক্ষণ কন্ট্যাক্টে থাকতে হবে সেই এজেন্টের ইয়েতে, এটা একটা আলাদা ফিক্স করা টাইম দেওয়া আছে এবং সেটা তো মনিটর করতে হবে। সাম তোমার ইয়ে আছে, স্টিল পেনিট্রেটিং টেস্ট আছে, অথবা সাম কেমিক্যাল ইন্ডিকেটর আছে, এগুলা দিয়ে তোমার যে কালার, কেমিক্যাল ইন্ডিকেটর দিয়ে কালার চেঞ্জ হয়, স্টেরাইজ হচ্ছে কিনা এই কালার চেঞ্জ হয় সেটা দিয়ে আমরা বুঝতে পারি। সেটা ইম্পর্টেন্ট, তুমি মনিটরিং করতে হবে। তাহলে আমাদের একটা এটা গেল তোমার অটোক্লেভিং ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা ইউজ করি এবং সবচেয়ে বেশি কমনলি যেটা জিজ্ঞেস করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা অটোক্লেভিং সম্পর্কে? এটা ভেরি ইম্পর্টেন্ট অটোক্লেভিং। আচ্ছা, না থাকলে আমরা নেক্সট ডেতে চলে যাই। এটা হলো তোমার অটোক্লেভিং এর বিভিন্ন টেম্পারেচার, বিভিন্ন আমরা প্রথমে মেইনলি আমরা প্রথমটাই দিই বলছি তোমাদের। এখন হট ওয়ার ওভেন, তোমার হট এয়ার যেটা করা হয় আমরা সাধারণত হট ওয়ার এয়ার দিয়ে আমরা সাধারণত তোমার যেগুলা যে তোমার যেগুলা ইনস্ট্রুমেন্ট, শার্প ইনস্ট্রুমেন্ট, অনেক অপথালমিক তোমার অপথালমিক ইনস্ট্রুমেন্ট, এগুলো অনেক সময় হট ওয়ার ওভেন দিয়ে করা হয়। এটা রাবার, প্লাস্টিক এগুলো তোমাদের আগে বলছি এগুলো তোমার ইউজ করা যাবে না। ইথিলিন অক্সাইড এটা তোমার ইন্ডাস্ট্রিয়াল ইয়েতে ইউজ করা হয়, মেইনলি ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে ফর সিঙ্গেল ইউজ মেডিকেল ডিভাইসেস। আইবি ক্যানুলা কি দিয়ে করা হবে তোমার ইথিলিন অক্সাইডে। স্যালাইন সেট, যেটা আমরা যে ইয়েতে দেখছো স্যালাইন সেট যেগুলো দেখছো মেডিসিনে দেখছো স্যালাইন সেট গুলো স্টেরাইজ করে, এটা করে ইথিলিন অক্সাইড দিয়ে করে। এটা তোমার সিঙ্গেল ইউজ, যেগুলো একবার ইউজ করে শেষ লাগবে না। এরপর লো টেম্পারেচার এর ফর্মালডিহাইড, এটা ফর্মালডিহাইড স্টিম দিয়ে অনেক সময় করা হয়। এটা সুইটেবল ফর হিট সেনসিটিভ ইকুইপমেন্ট, যাতে যারা হিট তোমার ইয়ে করতে পারে না, সহ্য করতে পারে না, তাদেরকে লো টেম্পারেচার দিয়ে ফর্মালডিহাইড স্টিম দিয়ে অনেক সময় স্টেরিলাইজ করা হয়। এরপর স্টেরিলাইজেশন বাই ইরাডিয়েশন, এটা পরে যে গামা আমাদের বলছিলাম, গামার যে করা হয়, আলট্রাভায়োলেট যে করা হয়, এটা কোনগুলো করা হচ্ছে এটা ইন্ডাস্ট্রিয়াল, ইজ এ ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। স্টেরিলাইজেশন লাস্ট বাতে তোমার কি করা হচ্ছে, সিরিজ করা হচ্ছে, কেতেটা করা হচ্ছে, আইবি ক্যানুলা, এগুলো যে তোমার যে স্যালাইন যে সিরিজ দেওয়া হয়, ডিসপোজেবল সিরিজ দেখছো কিনা তোমাদের, যে আমরা যেগুলোতে ঢুকাই দিয়ে আমরা সিরিজ দিয়ে যেটাতে ইনজেকশন পুশ করি সেটা, যে কেতেটা কেতেটা তো শুধু আমরা কেতেটা বলতে নেই, কেতেটা বলি প্রস্তাবের রাস্তা দিয়ে যে কেতেটা দেয়, এটা কেতেটা শুড বি তোমার আইবি ক্যানুলা, যে ইট ইজ অলসো কেতেটা। এরপর তোমার ইয়েতে দেওয়া হয় তোমার কি কয় আমরা যে ইয়ে দেই সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, আমরা যে ঢুকাই যে সেন্ট্রাল ভেনাসতে যে ক্যাথেটারটা ঢুকাই সেটা হলো একটা ক্যাথেটার। ক্যাথেটার অনলি ক্যাথেটার মানে অনলি তোমার যে ইউডাই ক্যাথেটার না, ক্যাথেটার অনেকগুলো ক্যাথেটার আছে, তোমার সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার আছে, ইনাই ক্যাথেটার আছে, তোমার বিভিন্ন জায়গায় তোমার কার্ডিয়াক ক্যাথ লেভেল একমাত্র ক্যাথেটার ইউজ করে, তাদের ক্যাথেটার আলাদা ক্যাথেটার। ওই যে তোর কার্ডিয়াক বা ইয়েতে তোমার কার্ডিওলজিতে যেগুলো ক্যাথেটার ইউজ করে, তোমার কার্ডিয়াক ক্যাথেটার কিছু ইউজ করে, সেটা আলাদা ক্যাথেটার। অনেক সময় আমাদের
তোমার সেন্ট্রাল ভেনাস প্রেশার মনিটর করার জন্য, পালমোনারি ওয়েজ প্রেশার মনিটরের জন্য আমরা ক্যাথেটার ইউজ করি। এগুলো ক্যাথেটার আলাদা ক্যাথেটার। তাহলে ক্যাথেটার মানে এটাই ক্যাথেটার না, অনেকগুলো ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ক্যাথেটার প্রডিউস করা হয় বিভিন্ন পারপাসে। অল আর স্টেরাইজ বাই ইরাডিয়েশন। বা অ্যাসিটিক অ্যাসিড, এটা নট ভেরি কমন। এটা সাধারণত ফ্লেক্সিবল এন্ডোস্কোপ যেগুলো, সেগুলো তোমার অনেক সময় করা হয় অ্যাসিটিক দিয়ে। আর একটা বলে কেমিক্যাল, যেটা বলছিলাম আমরা, বুটাইলডিহাইড। বুটাইলডিহাইড একটা ভেরি তোমার বুটাইলডিহাইড দিয়ে তোমার যেটা করা হয়, আমরা ল্যাপাস যেগুলো ইউজ করি, তোমার ফ্লেক্সিবল যেগুলো ফাইবার অপটিক ইনস্ট্রুমেন্ট, এগুলা সাধারণত এগুলা তোমার হিট দিলে নষ্ট হয়ে যায়। এগুলা এই জন্য আমরা ইউজুয়ালি ইট ইজ স্টেরাইজড বাই কেমিক্যাল স্টেরিলাইজেশন। আমরা কি বলছি, এটা গ্লুটারাইলডিহাইড। গ্লুটারাইল নাম মনে থাকবে কিনা, গ্লুটারাইলডিহাইড দিয়ে আমরা সাধারণত এটা ইউজ করি। তোমার ওই যে তোমার ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট, ফাইবার অপটিক ইনস্ট্রুমেন্ট এগুলো আছে, ফাইবার অপটিক যেগুলো আছে, ইনক্লুডিং ওই যে তোমার ইয়েতে এন্ডোস্কোপি যে করে, গ্যাস্ট্রোএন্টারোলজিতে এন্ডোস্কোপি, আবার যে এন্ডোস্কোপি করতেছে, কোলোনোস্কোপি করতেছে, এগুলো কি দিয়ে করে, গ্লুটারাইলডিহাইড দিয়ে করে। সাধারণত আমরা ইয়ে করি, ওই যে 4% গ্লুটারাইলডিহাইড আমরা কি করি, এটা আধা ঘন্টা এটা আমাদের ভিজায় রাখি, এরপর এটা তুলে আমরা এরপর ইউজ করি। এই জন্য সব তোমার এটা ইনক্লুডিং বলা হয় যে ইনক্লুডিং অল মাইক্রোঅর্গানিজম, ইনক্লুডিং স্পোর পর্যন্ত এটা ডিস্ট্রয় করে দেয়। যে 4% গ্লুটারাইলডিহাইড আমরা সবসময় ইউজ করি। এটা হসপিটাল তুমি ওয়ার্ডে ইয়েতে অপারেশন যেটা দেখবা তো আলাদা একটা বোতলে রাখা আছে গ্লুটারাইলডিহাইড, এটা ইউজ করে আবার এটা নিয়ে এসে আমরা আবার প্রিজার্ভ করে রেখে দিই। এটা বারবার ইউজ করা যায়। একটা গ্লুটারাইলডিহাইড এর টাইম আছে, একটা গ্লুটারাইলডিহাইড তোমার আছে কতদিন ইউজ করা যায়, কোনটা আছে 15 দিন, কোনটা লাগে 1 মাস, এভাবে ইউজ করা যায়। আচ্ছা, এখন আসলে আমাদের যে সার্জারিতে যেগুলা ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, সার্জারিতে হসপিটালে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, কমন মেথড কি কি চয়েস করি, কোন কোন মেথডে আমরা করি। যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, মনে করো যে তোমার কি আর্টারি ফোর্সেপ, তোমরা আর্টারি ফোর্সেপ দেখছো কিনা, বা ওয়ার্ডে গেলে দেখবো আর্টারি ফোর্সেপ, অথবা আমরা যে স্কালপেল যেটাতে আমরা ইয়ে করি, ইনসিশন দেই, এরপর আমরা যেগুলা রিস্টার্ট করি, অ্যাবডোমিনাল ওয়াল রিস্টার্ট করি, অল আর তোমার স্টেরিলাইজড বাই স্টিম অটোক্লেভিং। অটোক্লেভ যে আমরা করি, আমরা যে অপারেশন যেটা যে ড্রেপিং যে দেখছো কিন্তু আমরা যে গাউন করি, এটা কাপড় করি আমরা যেটা, এগুলা সব আপনার ড্রেপিং, এগুলা গাউন্স, এগুলা তোমার স্টেরিলাইজ করি বাই অটোক্লেভিং। মোস্ট অফ দ্য রাবার পার্টিকেলস যেগুলো আছে তোমার প্লেন রাবার ক্যাথেটার বা এই যেগুলো আছে, এগুলো আমরা অটোক্লেভ করি, অথবা তোমার রাবার টিউব সাকশন টিউব যেটা আছে সেটা আমরা বাই স্টিম দিয়ে আমরা করি। গ্লাস, সাম প্লাস্টিক গুডস, কিছু প্লাস্টিক গুড যেগুলো হিট স্টেবল, এগুলো আমরা বাই স্টিম দিয়ে করতে পারি। তাহলে এই মেইনলি আমরা অটোক্লেভ, মেইনলি আমরা এই জিনিসগুলো তোমার স্টিম দিয়ে করি। ড্রাই হিটে কি কি করি আমরা, শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট, অপথ্যালমিক ইনস্ট্রুমেন্ট, ড্রিল বিটস, অর্থোপেডিক্সে ড্রিল বিট যেগুলো আছে সেগুলো তোমার ড্রাই হিট দিয়ে করা হয়। সাম পাউডারস এন্ড হিট ওয়েলস, এগুলো তোমার ড্রাই হিট দিয়ে করা হয়। ইথিলিন অক্সাইড, আমরা এটা বলছিলাম যে এটা ইন্ডাস্ট্রিয়াল, মেইনলি ইন্ডাস্ট্রিয়াল এটা ইয়ে করা হয়, সেটা ফাইবার অপটিক ইকুইপমেন্টস যেগুলো আছে এগুলো করা হয়। প্লাস্টিক ক্যাথেটার সিরিঞ্জ যেগুলো আছে, সেটা হলো প্লাস্টিক ক্যাথেটার যেগুলো আছে, সিরিঞ্জ সিঙ্গেল ইউজ করা, একবার ইউজ ডিসপোজেবল, একবার ইউজ করে ফেলাই দেওয়া হয়। অথবা অ্যানেস্থেটিক টিউবিং, এন্ডোট্রাকিয়াল টিউব, যেটা একবার ইউজ করে ফেলাই দেওয়া হয়, সেগুলো ইথিলিন অক্সাইড করা হয়। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো করা হয়, হাই স্পিড ড্রিল, এগুলো তোমার সাধারণত ইয়ে দিয়ে করা হয়, তোমার ইথিলিন অক্সাইড দিয়ে করা হয়। দিস আর দা তোমার অল্প কথা হইলো তোমার স্টেরিলাইজেশন নিয়ে অল্প কথাবার্তা। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, অথবা আমি আগাবো। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই ব্যাপারে, স্টেরিলাইজেশন ডিসইনফেকশন নিয়ে কারো কোনো কথাবার্তা আছে কিনা? আচ্ছা, এখন আসো তাহলে এই যে আমরা স্টেরিলাইজেশন করতেছি, স্টেরিলাইজেশন আবার বলতেছি যে আবার আমরা একটু ইয়েতে আসি। স্টেরিলাইজেশন কি? কমপ্লিট ডিস্ট্রাকশন অফ এলিমিনেশন অফ ভায়াবল মাইক্রোঅর্গানিজম। এটা করার আগে তুমি চিন্তা করো, একটা ইনস্ট্রুমেন্ট আমরা মনে করো কোনো রোগীর কোনো ইনস্ট্রুমেন্টটা, একটা গোল ব্লাডার অপারেশন করলাম একটা রোগীর ইনস্ট্রুমেন্ট, সেটা আমরা করতেছি কি পরের দিন একটা অ্যাপেন্ডিক্স যখন অপারেশন করতেছি, সেই এই ইনস্ট্রুমেন্ট আরেকটা রোগীর শরীরে আমরা ইউজ করতেছি। তাহলে এই যে মাঝখানে
স্টেরিলাইজেশনের আগে আমাদের কিছু প্রসিডিউর আছে। কি কি প্রসিডিউর আছে? একটা প্রসিডিউরে যে ইনস্ট্রুমেন্টটা যেগুলো ইউজ করা হয়েছে শুড বি ক্লিন, এটা ক্লিন করতে হবে তোমাকে। কিভাবে ক্লিন করা যায়? এটা তুমি হাত দিয়ে পরিষ্কার করতে পারো একটা। আরেকটা করা যায় আল্ট্রাসাউন্ড তোমার ক্লিনিং আল্ট্রাসাউন্ড করা যায়। 2 নম্বর করতে হবে এটা তোমার প্যাকিং করতে হয়। ইনস্ট্রুমেন্টটা তুমি ক্লিন করলা, প্যাকিং করলা, দেন সেন্ড ফর স্টেরিলাইজেশন। তারপর তোমার স্টেরিলাইজেশন থেকে আসার পর তুমি এটা আবার পরবর্তীতে ইউজ করতে পারলা। তাহলে এর আগে কয়েকটা জিনিস কিন্তু আছে, আরো কিছু শব্দ আছে। পি সোকিং মানে কি? ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে একটা তোমার একটা মনে করো কোনো জায়গায় ওয়াটার এর মধ্যে তুমি হাত দিয়ে আগে টাচ করার আগে তুমি ওয়াটার মধ্যে এটা কিছুক্ষণ ফেলায় রাখো, পানিতে রেখে দাও। এটা আগে আছে এগুলো কিছু ওই অর্গানিক ম্যাটেরিয়াল যেগুলো আছে ব্লাড এগুলা সরে যাক। তারপর তুমি এটা ক্লিন করো, তারপর এটা প্যাকিং করো, দেন সেন্ড ফর স্টেরিলাইজেশন। তাহলে এই যে কিছু স্টেরিলাইজেশন আগে আরো কিছু প্রসিডিউর আমাদের মেনটেন করতে হয়, ক্লিনিং করতে হয়। এবং তোমার এই ক্লিনিং এর বা এই প্যাকিং এ অনেকগুলা জিনিস, এগুলা ড্রাম ইউজ করা হয়, কিছু প্যাকিং তোমার র্যাপ ইউজ করা হয়। এগুলা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, তোমাদের এগুলা দরকার নাই। যারা সার্জন হবা তাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের জন্য এতটুকু দরকার নাই। তোমাদের যতটুকু দরকার সেটা মোটামুটি আমি বলে দিচ্ছি। এখন তুমি এই যে একটা উন্ড ইনফেকশন হওয়ার জন্য একটা যে মনে করো ব্যারিয়ার, আমাদের যে সার্জিক্যাল ব্যারিয়ার যেটা আছে, একটা লেগে তোমার প্রথমে কি করি আমরা অপারেশন থিয়েটার যখন ঢুকি, আমরা সার্জন যখন ঢুকি আমরা কি করি, আমরা নিজের আগে ইয়ে করি, আমরা আমাদের আগের কাপড় সব খুলে ফেলি, আমরা আমাদের ওটি ড্রেস করি আমরা, পরে এরপর তোমাদের করি কি আমাদের অপারেশন থিয়েটার ঢুকি, আমাদের কাপড় জুতা টুতা সব বাইরে রেখে দিই। এটা আমাদের প্রিপারেশন। 2 নম্বর পেশেন্ট যখন আসবে, পেশেন্টে কি করতে হয়, আমরা সাধারণত বলি যে তার স্কিন আগের দিন সে শাওয়ার করবে, গোসল করবে, অথবা একদিন সকালে গোসল করবে। তারপর আমরা অপারেশন তার যখন শরীর যেখানে আমরা ইনসিশন দিব সেই জায়গায় আমরা শেভ করে দিই। শেভ করে দেওয়ার পর আমরা কি করি, ইয়ে করি, এটা স্ক্রাবিং করি। এই জায়গাটা আমরা করি কি ভালোভাবে অ্যান্টিসেপ্টিক সলিউশন, প্রোভিডিন, আয়োডিন বা আদার্স অ্যান্টিসেপ্টিক সলিউশন দিয়ে আমরা জায়গাটা ইয়ে করি, স্ক্রাবিং করি। তারপর ড্রেপিং করি, স্টেরাইল গ্রাউন্ড এগুলো দিকটা ড্রেপিং করি। নেক্সট এরপরে যে এই যে গাউনটা যেটা আসবে স্টেরাইল, আমি যে গাউন করতেছি, রুগীর যে ড্রেপিং গুলা দিতেছি, অল শুড বি স্টেরাইল। এটা লেগে তোমার স্টেরাইল করে তোমার এটা ইউজ করতে হবে। 2 নম্বর হলো যে ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ করি আমি, ইট শুড বি স্টেরাইল। এগুলা স্টেরাইল ইনস্ট্রুমেন্ট আলাদা করে আসবে, এবং সেটা কেউ কোনো যারা লেগে তোমার নন অপারেশনের সাথে যারা যুক্ত না, আমরা যারা স্টাইল যারা আমরা গ্লোভস পরছি, এরা ছাড়া কেউ ইনস্ট্রুমেন্ট গুলা টাচ করতে পারবে না। এবং এটা ইনস্ট্রুমেন্ট ইউজ করার কিছু নিয়ম আছে, কোন শার্প ইনস্ট্রুমেন্ট কিভাবে ইউজ করবা, এবং তুমি অপারেশন থিয়েটারের সময় কিভাবে কন্টামিনেশন কমাবা সেটার কিছু নিয়ম কানুন আছে। মনে করো তুমি একটা অ্যাপেন্ডিক্স অপারেশন করছো, সেখানে কিন্তু এটা লেগে অ্যাপেন্ডিক্স ইনফ্লেমড জিনিস, এখানে যাতে এই অ্যাপেন্ডিক্স অথবা স্কিনের সাথে এসে টাচ না হয়, সেখানে আমরা কিছু অ্যাসেপ্টিক টেকনিক ইয়ে করি। তাহলে সবকিছু মিলায় তোমার টু প্রিভেন্ট ইনফেকশন, স্টেরিলাইজেশন ইজ ওয়ান অফ দা, তোমার এই এতগুলা জিনিসের মধ্যে একটা জিনিস হলো স্টেরিলাইজেশন, যেটা তোমার দ্বারা তোমার যে আমি যে ইনস্ট্রুমেন্ট গুলা ইউজ করতেছি, আমরা যে ড্রেপিং গুলা ইউজ করতেছি, আমি যে গাউন করতেছি, আমি যে গ্লোভস করতেছি, এটা যাতে অর্গানিজম ফ্রি থাকে। দিস ইজ দা, এটা হলো স্টেরিলাইজেশনের মেইন প্রিন্সিপল। এটা নিয়ে কারো যদি আর কারো কোনো কথাবার্তা আছে কিনা কো, বুঝাইতে পারছি কিনা? ইন শর্ট, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এইসব নিয়ে? আমি যা বলছি সেটা নিয়ে কারো কোনো কোয়ারি বা কোনো কিছু আছে কিনা, আমরা বুঝতে পারি এরকম কিছু আছে কিনা? স্যার একটা বিষয় জানার ছিল, হ্যাঁ বলো। ইন কেস এগুলো যদি জানতে চাই বা আবার পড়তে চাই স্যার এক্সামের জন্য, আমার মানে স্টাডি সোর্সটা কোন জায়গা, মানে কোন বই থাকবে বা কি থাকবে? আসলে তোমার স্টেরিলাইজেশনের তোমাদের যে মেইন যে টেক্সট বুক, যে প্রিন্সিপাল সার্জারি যেটা আছে আমাদের বিলিয়ন লাভ যেটা আমরা বলি, সেখানে স্টেরিলাইজেশন নিয়ে এই যে ডিটেলস এগুলো নিয়ে বেশি কোনো আলোচনা নাই। আমি এই যে তোমাদের যে লেকচারটা মেইনলি এটা আমার তোমাদের থার্ড ইয়ারে, যখন আমরা থার্ড ইয়ারে তোমার মাইক্রোবায়োলজি একটা সাবজেক্ট ছিল, এখানে আমাদের এই বইতে তোমাদের মাইক্রোবায়োলজি প্রথম দিকে কয়েকটা চ্যাপ্টার আছে, নাইমা চৌধুরী যে মাইক্রোবায়োলজি বইটা পড়ছিলাম আমি, এটা করা যে লেকচারটাও রেডি করা অনেক আগে, সেটা তো আজকে 3-4 বছর আগে এটা রেডি করা আমার লেকচারটা, এবং সেই লেকচারটা রেডি করছি ফ্রম দিস তোমার বুক।
তো চৌধুরী খানের মাইক্রোবায়োলজি বই থেকে। আমাদের জেনারেল সার্জারিতে বইতে তোমার এটা নিয়ে শুধু শুধু স্টেরিলাইজেশন নিয়ে এত আলোচনা নাই, কিন্তু এখানে অ্যাসেপটিক টেকনিক যখন আসছে সেই ক্ষেত্রে যে অ্যাসেপটিক টেকনিকের তোমার যে প্রসেসটা, এখানে অনেক একটা ডিটেইলস একটা আলোচনা, যে তোমার প্রত্যেকটা হসপিটালে একটা ডিজিজ ইনফেকশন কন্ট্রোল একটা থাকে, ইউনিট থাকে, এবং তাদের কাজ হলো এগুলো সার্ভিলেন্স করা, হসপিটাল ইনফেকশন, এবং এখানে এটার সাথে সম্পর্কযুক্ত হলো তোমার ওই যে ওটি আরম্ভ হবে কোথায় থেকে, ওটির ডিজাইন থেকে। ওটির ডিজাইনটা কিরকম হবে, অপারেশন থিয়েটারে তুমি মনে করো একটা রুগী নিয়ে আসলা, এসে যে যেটা তার এন্ট্রান্স তার এক্সিট থাকবে আরেক দিকে, সে এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে ঢুকবে। গার্বেজ যেগুলো হবে সেই গার্বেজটা কোন দিক দিয়ে বের হবে, ইনস্ট্রুমেন্ট গুলা যে ইনস্ট্রুমেন্ট সেটা ওটিতে কোন দিক দিয়ে ঢুকবে, ওটা তোমার ক্ষেত্রে তাহলে ওটির ডিজাইন থেকে এটা আরম্ভ হয়। এবং আমাদের বইতে প্রিন্সিপাল, আমাদের যে সার্জিক্যাল বই বেলি ল্যাব যেটা দেখবা, সেখানে অ্যাসেপটিক টেকনিকে সেটা আরম্ভ করছে কোন জায়গা থেকে, এই জিনিসগুলো বেশি করছে, যে ওটির এনভায়রনমেন্ট কেমন হবে, এবং তোমার ওটিতে কি তোমার কিভাবে থাকবে, এসি কি থাকবে, ইনক্লুডিং ওটির ওয়াল কিরকম থাকবে, ওটির সাইজ কিরকম হবে, ফ্লোর কিরকম হবে, এইসব নিয়ে আলোচনা আছে। স্টাইলিশন নিয়ে এক কথা তোমার কয়েক প্যারা দুই এক কথা নিয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু মেইনলি যে স্টাইলিশন যদি তুমি পড়তে চাও, তাহলে আমি এই জিনিসটা স্টাইলিশন মেইনলি আমাদের পড়া হয়েছে, আমরা সার্জন হইলেও আমাদের মেইনলি পড়ছে এটা মাইক্রোবায়োলজি থেকে, যে হাউ টু যে ব্যাকটেরিয়া যখন আমরা পড়ছি, হাউ টু স্টাইলিশন প্রসিডিউর কি, সেখান থেকে আমরা পড়ে আসছি। তোমার লেকচারটা রেডি করে আমার সেই জায়গা থেকে। অ্যাসেপটিক টেকনিকে এখানে কিছু কথাবার্তা আছে, এখানে আরো ডিটেলস কথাবার্তার সাথে স্টাইলিশন সামান্য কয়েকটা লাইন আছে। অ্যাসেপটিক প্রসিডিউর ব্যাপক, এটা ব্যাপক ইউনিভার্সাল প্রিকশন বা অ্যাসেপটিক প্রসিডিউর, এগুলা ব্যাপক কথাবার্তা এখানে। এবং এখানে স্টাইলিশন অনলি ওয়ান অফ দা তোমার একটা তার অ্যাসেপটিক টেকনিকের একটা মাত্র অংশ হইল গিয়ে তোমার স্টাইলিশন। আমি তোমাদের যেহেতু তোমাদের পরীক্ষাতে এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা হয়, পরীক্ষাতে এগুলো আসে, ইনক্লুড তোমার প্র্যাকটিক্যাল লাইফেও লাগবে। এটা সার্জন যদি ওষুধ সার্জন না, তুমি যখন এটা ক্যাথেটার করতে যাবো তখন অ্যাসেপটিক টেকনিক রাখতে হবে। একটা পেশেন্টে যদি তুমি ক্যাথেটার করতে গিয়ে যদি তার কিডনির ভিতর তার যদি ইউনাইটাকে যদি অর্গানিজম ঢুকাই দাও, সে যে ইউনাইটাক ইনফেকশন হবে সারাটা জীবন তার জন্য সে সাফার করবে। তাহলে এভরি জায়গায় তোমার সেটা দরকার হলে অ্যাসেপটিক প্রসিডিউরটা মেনটেন করা। এবং স্টাইলিশন ওয়ান অফ দা পার্ট অফ দিস দা অ্যাসেপটিক প্রসিডিউর। সেখানে কি করা হচ্ছে, স্টাইলিশনটা করা হচ্ছে কি, আমি যে ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করতেছি, আমি সার্জারিতে হোক অথবা শরীরের ভিতর কোনো জায়গায় ঢুকানোর জন্য, ইন্ট্রোডিউস করার জন্য, সেই জিনিসটা যাতে তোমার অর্গানিজম ফ্রি থাকে, এই জিনিসটা লেগে স্টাইলিশন মেনলি হয়। সেখানে অন্য জিনিসগুলো আসতেছে না, এখানে আসতেছে যে অবজেক্টটা আমি ইউজ করতেছি তার সারফেসটা যাতে অর্গানিজম ফ্রি থাকে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন যদি না থাকে, আসলে তোমাদের স্টাইলিশন আমি 1 ঘন্টা ক্লাস করার মতো কিছু না। আমি স্টাইলিশন আগে যতবার পড়াইছি 15 মিনিট পড়ানোর পরে আমি একই সাথে আগে যে থার্ড ইয়ার যখন পড়াইতাম, সুচার মেটেরিয়াল আরো অনেক জিনিস যেগুলো এগুলো একসাথে পড়াই দিয়েছিলাম, একসাথে 3-4টা জিনিস পড়াইতাম। স্টাইলিশন 1 ঘন্টার মতো পড়ানোর কিছু না। তারপরও তোমাদের যেহেতু 1 ঘন্টা সময় আসে, তার জন্য আমি একটু ডিটেলস অ্যাসেপটিক টেকনিক নিয়ে টাচ করছিলাম, যাতে অ্যাসেপটিক টেকনিকটা কি এবং তার এজ এ পার্ট অফ অ্যাসেপটিক টেকনিক স্টেরিলাইজেশন জিনিসটা কি সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। স্যার 11টায় কমিউনিটি মেডিসিন ক্লাস আছে। হলো সরি স্যার 11টায় আমাদের কমিউনিটি মেডিসিন ক্লাস আছে। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের থ্যাংক ইউ, তোমাদের দেখা হবে পরে ক্লাসে, দেখা হবে তোমাদের। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আদাব স্যার। আদাব স্যার।